মাথার উপরে পানির বোতল ছুঁড়ে মারা, বোতলটা ছোড়াটা খুবই মানে তাৎক্ষণিকভাবে যারা দেখেছে প্রত্যক্ষদর্শী তারা সবাই স্তম্ভিত হয়ে গেছে। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে কিন্তু খুবই কম ঘটেছে। সরকারের কিন্তু খুব বেশি কন্ট্রোল আমরা এখনো দেখতে পাচ্ছি না। এই যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের যিনি রাষ্ট্রপতি ছিলেন চলে গেলেন, এই যে লোকটা যে চলে গেলেন, এটা নিয়ে আমরা দেখছি কি সরকার কিছুই জানে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির কন্ট্রোল যদি সরকারের হাতে না থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে। যে পুলিশ বলেছে যে আমরা চেষ্টা করেছি তাদেরকে থামানোর জন্য, কিন্তু তারা উত্তেজিত ছিল। মানে এখন পুলিশের পক্ষ থেকে উত্তেজনা ছড়ানো হয়েছে না ছাত্রদের পক্ষ থেকে ছড়ানো হয়েছে, এটা একটা তদন্তের ব্যাপার দরকার আছে। একজন উপদেষ্টা হিসেবে আমরা চাই যে উনি রাগ অনুরাগ উনি বিতর্কের ঊর্ধ্বে থাকুন। তো উনাকে যখন আপনি আঘাত করেছেন, উনাকে যখন আপনি অপমান করছেন, অপদস্থ করছেন, ব্যক্তি হিসেবে তো উনার একটা অধিকার আছে। ব্যক্তি হিসেবে ব্যক্তিত্বের জায়গায় তো উনার একটা রাইটসকে আমার স্বীকৃতি দিতে হবে, এটা একটা ব্যাপার। এই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে আমি মনে করবো যে মাহফুজ আলম কেন আমাকেও যদি কেউ ধরনের হেয় প্রতিপন্ন করে আমার পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়াটা স্বাভাবিক। তো এখন বলবো কথা কথায় তো কথা আমি তো 9 লাখ ভোটের এমপি, তুমি 3 লাখের, এটা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হবে, এটা জানেন। তো এখন বলবো কথা কথায় তো কথা আমি তো 9 লাখ ভোটের এমপি, তুমি 3 লাখের, এটা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হবে, এটা জানেন। আমি কালকের ঘটনাটা আপনি যদি আরেকটু ডিটেইলস বলেন, যে এই বোতল ছুঁড়ে মারা তথ্য উপদেষ্টার মাথার উপর। আপনি তো জানেন কালকে প্রধান উপদেষ্টা বাসায় ছিলেন না, তো ফলে উপদেষ্টাদের একটা বড় অংশই বলা যায় কালকে চট্টগ্রামে ছিলেন। এখানে রিলেটেড উপদেষ্টা যারা, এর বাইরেও ধরেন ছাত্রদের কিছুটা প্রভাব আছে আমাদের আইন উপদেষ্টার, উনিও কিন্তু দেশে নাই, উনিও ছিলেন না, মালয়েশিয়া গেছেন। তো ছাত্ররা যখন এখানে এসেছে আমরা প্রথমবারই বলেছিলাম যে ছাত্রদেরকে এইভাবে বোঝানো যায় কিনা যে উপদেষ্টা তো নাই, সুতরাং তোমরা আজকে আন্দোলনটাকে এই পর্যায়ে আনার দরকার নাই। কিন্তু দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর টিচাররা সহ সবাই যখন আসছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের, সেখানে সাব্বির আহমেদ ছিলেন ওনার এপিএস, ওনারা তাদের সাথে একটা আলোচনা করেছেন যে কিভাবে এটার সমাধান করা যায় বা এই আলোচনার মধ্য দিয়ে কিভাবে সমাধান করা যায়। কারণ দাবি দেওয়ার মধ্যে কিছু যৌক্তিক দাবি আছে, কিছু আবার একটু মানে জগন্নাথের ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করেছেন, আলোচনা করছিল। আলোচনার প্রেক্ষিতে যেটা হয়েছে যে এখন যতটুকু হয়েছে যে আপনাদের দাবিগুলো আমরা শুনলাম, আমরা বসবো এবং বসে এটা নিয়ে একটা সলিউশন আমরা দিব, এই ধরনের একটা আলোচনার প্রেক্ষিতে জগন্নাথের শিক্ষকরা অনুরোধ করেছেন যে উপদেষ্টা গিয়ে যাতে একটু সেখানে কথা বলেন। এখানে যেটা ব্যাপার হচ্ছে, এখানে যদি শিক্ষা উপদেষ্টা আসতেন, ইভেন যদি শিক্ষা সচিবও আসতেন বা ইউজিসির পক্ষ থেকে কেউ আসতেন, সেটা ছিল রিলেভেন্ট। কিন্তু সেখানে যেহেতু কেউ নাই, সেখানে মাহফুজ আলম সাহেব উপদেষ্টা উনি একটু চিন্তা করলেন যে ছাত্রদেরকে, সবাই ওনাকে অনুরোধ করলেন যে আপনি যেহেতু ছাত্রদেরও প্রতিনিধি আপনি গেলে হয়তো ভালো হবে। তো উনি এসেছেন এবং ছাত্ররা চুপচাপই ছিল, শুরুতে একটু হই হাঙ্গামা ছিল, কারণ ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তাদেরকে পুলিশ কালকে দিনের বেলা পুলিশ তাদের উপর আক্রমণ করেছে, অনেককে আহত করেছে, অনেকে হাসপাতালে আছে, নিয়ে একটু বিতর্ক আছে। পুলিশ বলেছে যে আমরা চেষ্টা করেছি তাদেরকে থামানোর জন্য, কিন্তু তারা উত্তেজিত ছিল। মানে এখন পুলিশের পক্ষ থেকে উত্তেজনা ছড়ানো হয়েছে না ছাত্রদের পক্ষ থেকে ছড়ানো হয়েছে, এটা একটা তদন্তের ব্যাপার দরকার আছে। আমরা কিন্তু দাবি করেছি যে এটা একটা তদন্ত করা হোক। উপদেষ্টা মাহফুজ আলমও কিন্তু এটা রাজি হয়েছেন যে আমরা এটার জন্য একটা তদন্ত করব, কেউ যদি পুলিশ এটা দোষ করে থাকে এটার জন্য একটা শাস্তির ব্যবস্থা হবে। এখন ঘটনাটা হয়েছে মাহফুজ আলম কথাটা শুরু করেছেন এবং উনি কিন্তু যে কথাটা বলতে চেয়েছিলেন সে কথাটা উনি বলতে পারেন নাই। উনি কিন্তু বলেছেন যে আমার কথাটা শেষ করতে দেন। উনি বলেছেন পুলিশের পক্ষ থেকে উস্কানি শব্দটা বলার, মানে বলে উস্কানিটা কার পক্ষ থেকে, আমার ধারণা আমি ওনার যে কথার ভাষা যেটা বুঝতে পারলাম উনি পুলিশকেই দায়টা দিতে চেয়েছিলেন এবং হয়তো উনি পরে বলতেন যে আপনারাও বিষয়গুলোকে উত্তেজনাটা একটু কমাতে পারতেন, এই ধরনের কিছু একটা উনি বলতে চেয়েছিলেন। কিন্তু ওই উস্কানি শব্দটা ব্যবহার করার সাথে সাথেই ছাত্রদের পক্ষ থেকে একটা অংশ বিশাল ভাবে তারা আপনার স্লোগান টোগান দিয়ে উঠে শুরু করলো, নানা ধরনের মানে কমেন্ট পাস করা শুরু করলো এবং এক পর্যায়ে উনি কথা বন্ধ করে দিলেন। বন্ধ করে একটু স্থির হলেন, তখনই তার মাথার উপরে পানির বোতল ছুঁড়ে মারা। বোতলটা ছোড়াটা খুবই মানে তাৎক্ষণিকভাবে যারা দেখেছে প্রত্যক্ষদর্শী তারা সবাই স্তম্ভিত হয়ে গেছে। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে কিন্তু খুবই কম ঘটেছে। মাহফুজ আলমকে এইভাবে বোতল মারার সাথে সাথে উনিও আবার ওনার যে সিকিউরিটিরা ছিল ওখানে প্রধান উপদেষ্টার অফিসের, তারাও তখন মনে করেছে যে এটা সিচুয়েশন যদি আরো গ্রেভ হয় তখন কি হবে, তখন ওনারাই পরামর্শ দিলেন যে আপনি এখন আর কথা বললেন না।
আর উনিও যেহেতু একটু স্তম্ভিত হয়ে গেছেন এবং বুঝতে পারছেন না কি পরিস্থিতি হয়। আর এই সমস্ত জায়গার ক্ষেত্রে আসলে পরিস্থিতি যদি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ছাত্ররা যদি কিছু করে আর পুলিশ যদি সেখানে নির্বাক দাঁড়িয়ে থাকে, তাহলে কারণ সেখানে তো আরো অনেক কর্মকর্তারা ছিলেন, ফলে তখন তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনিও বলছেন আমি আর এখন কথা বলবো না। যাই হোক, পরে পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর উনি কথা বলেছেন। এখন প্রসঙ্গ যেটা হচ্ছে সেটা হলো যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়া, আমাদের দেশে গত 15 বছরে কখনো প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও হয়েছে? প্রধানমন্ত্রীর মানে বাংলা মোটরে আটকে দিয়েছে, প্রধানমন্ত্রীর ঘেরাও কর্মসূচি অনেকবার পালিত হয়েছে, বাট এটা বাংলা মোটর পর্যন্ত, ফার্ম গেটেও যেতে পারে না, আর তেজগাঁ পর্যন্ত যাওয়া তো দূরের কথা, কিংবা গণভবনের দ্বারা বিহা তো দূরের কথা। কিন্তু কালকে আটকে দিয়েছিল। আমি আমি ইয়ার জায়গায় ছিলাম, এই যে আপনার মৎস্য ভবনের, সেখানে আমি কতক্ষণ ছিলাম, তখন ছাত্ররা আসছিল সেখানে। আমি দেখেছি সেখানে পুলিশ তাদেরকে ঠান্ডা মাথায় ধরে ঠেকানোর চেষ্টা করেছে। এখন সমস্যা হচ্ছে এই সরকারের নীতি তো এমন নাই যে পুলিশ পিটাবে কিংবা ইয়া করবে, চড়া হবে। এই নীতি না থাকলে পুলিশ কি করবে? পুলিশের প্রধান অস্ত্রই তো হচ্ছে সে হয়তো টিয়ার গ্যাস ছুড়বে, সে না হলে লাঠি চার্জ করবে। কিন্তু পুলিশ যখন লাঠি চার্জের অনুমতি পায় না, টিয়ার শেল বা আপনার যেটা সাউন্ড গ্রেনেড করার অনুমতি পায় না, তখন পুলিশের পক্ষে এই মব, মানে এই যে পিপলের গ্যাদারিংটা কন্ট্রোলে রাখাটা টাফ হয়ে যায়। কন্ট্রোলে রাখা টাফ। কেউ কেউ আবার বলছেন যে মাহফুজ আলম সাহেব 3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এই কারণেও একটা অংশ তার উপর ক্ষুব্ধ ছিল, তারাও এই ঘটনা ঘটাতে পারে। দেখেন, এটা স্পষ্ট প্রমাণ না থাকলে এই ধরনের ব্লেম বা এই ধরনের ধারণা তো করতে পারে। হ্যাঁ, কেউ পরিকল্পনা। আর ওই ছেলেটি তো চিহ্নিত হয়েছে যে কালকে বোতল ছুঁড়ে মেরেছে, সে বলছে আমি এমনিতেই বোতলটা ছুঁড়ে মেরেছিলাম, উনার মাথা লক্ষ্য করে মারিনি, এটা এমনিতেই ছুঁড়ে মেরেছিলাম, পড়ে গেছে ওইখানে। এই জগন্নাথের ফার্স্ট ইয়ারের একটা ছেলে, শুনলাম সে অন্য কলেজের ছাত্র। এটা আবার রহস্যজনক, যদি সে জগন্নাথের ছাত্র না হয়। আমি একটা জায়গায় দেখলাম যে সে কবি নজরুল কলেজের ছাত্র, তাহলে এটা একটা রহস্যের ব্যাপার থাকবে যে জগন্নাথের প্রোগ্রামে কবি নজরুল ছেলে আছে। জগন্নাথের ছাত্র হয় তাহলে ঠিক আছে, যদি জগন্নাথের ছাত্র না হয় তাহলে তো এটা একটা প্রশ্নবোধক ব্যাপার যে সে কেন গেল সেখানে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাহফুজ আলম যে ওখানে আসবেন এটা তো কোনো প্রিশিডিউল ছিল না। সুতরাং আপনি যেটা বলছেন যে মাহফুজ আলমকে লক্ষ্য করেই তাদের কোনো অন্য কোনো পক্ষের কাজ কিনা, এটা একটু সন্দেহের জায়গাটা একটু দুর্বল হয়ে যায়। তৃতীয় হচ্ছে, আমারও তাই মনে হয়েছে যে ছেলেটা এত দূর থেকে মেরেছে, এত দূর থেকে, তার পাশে কিন্তু একটা পুলিশও দাঁড়ানো ছিল, পুলিশ একজন না তো কয়েকজনই দাঁড়ানো ছিল, এবং এত দূর থেকে গিয়ে বোতলটা যেভাবে পড়েছে, খুব জোরে পড়েছে কিন্তু বোতলটা, এবং মানে আমাদের, মানে আমি কিন্তু লাইভে দেখছিলাম সেটা। তো এই জায়গায় হলে কিন্তু মানে যদি কোনো ফ্র্যাকচার হতো বা ব্লিডিং টিলিং হতো তাহলে কিন্তু সিচুয়েশনটা খুবই খারাপ হতো। এবং এটা আমাদের স্বাভাবিকভাবেই, কারণ মাহফুজ আলমকে নিয়ে যতই বিতর্ক থাকুক, মাহফুজ আলম কিন্তু এই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দি, মানে আপনাকে আইকনিক ক্যারেক্টার। কেউ কেউ এটাও বলেছেন, কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না, কেউ কেউ বলেছেন তোমরা যে আজকে এখানে প্রতিবাদ করতে আসতে পেরেছো, এটা তো এদেরই অবদান। এরা আন্দোলন করে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, পরিস্থিতি তৈরি করতে পেরেছে বলেই তো আজকে তোমরা জগন্নাথের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা পর্যন্ত আসতে পেরেছো। সুতরাং এদেরকে মেরে বা এদেরকে অপমান করে এদেরকে অপদস্থ করাটা তো আমাদের নীতিগত ভুল। তো কালকের ঘটনাটি আমি মেনে নিলাম যে এরকম ঘটনা হয়েছে এটা, কিন্তু আমি আরেকটা প্রসঙ্গ যেটা নিয়ে আসছিলাম, বিবৃতির প্রসঙ্গ, এবং এটা নিয়েও তো আমরা দেখছি যে আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তাদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন এবং মুখোমুখি অবস্থান, তর্কযুদ্ধ, এনসিপির সাথে জামাত কিংবা শিবিরের একটা তর্কযুদ্ধ, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি দেখি সকলের পক্ষ থেকে একটা অসহিষ্ণুতা হিসাবে। দেখেন, আমরা তো সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু কথা ছিল ওখানে কেউ আমরা দলীয় স্লোগান দিব না। সেখানে সবাই আমরা, কারণ সেখানে এনসিপিও কিন্তু তাদের এনসিপির নামে কোনো স্লোগান দেয় নাই। তো এখন সেখানে একটা সমস্যা হয়েছে যে কিছু কিছু দল বা কোনো কোনো দল তাদের দলীয় স্লোগান দিয়েছে, এবং দলীয় স্লোগানের বাইরেও কিছু কিছু স্লোগান আছে দলীয় না, কিন্তু সেটা যখন দেয় তখন সেটা বোঝা যায় যে এটা নির্দিষ্ট দলের বা নির্দিষ্ট অংশের স্লোগান। তার মধ্যে আবার সমস্যা হয়েছে যেটা, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে সেখানে কেউ কেউ বাধা দিয়েছে, কেউ কেউ সেখানে মন্তব্য করেছে। তো এই দুটো জিনিসের কারণে আমি দেখলাম যে ছাত্রদের মধ্যে বা এনসিপি রিলেটেড যারা ছিল বা অন্যান্য দলের যারা ছিল, তারা এখানে এক ধরনের, মানে তাদের মধ্যে এক ধরনের বিব্রত ভাব তারা তৈরি করেছে। আমার সাথে এনসিপি সিনিয়র নেতারা অনেকে কথা বলেছেন, তারা বলেছেন এইটা আমরা, এই ধরনের ঘটনা ঘটেছে, এটাকে আমরা কি অন্য কোন পক্ষের কেন ইন্ধন আছে কিনা।
দেখেন ইন্ধন আছে কিনা এটা তো প্রমাণ না থাকলে তো মানে আমি আন্দাজের উপর আমি শুধু একটা ধারণাই বলতে পারবো। যেহেতু প্রমাণ নাই, আমার যেটা মনে হয়েছে, এটা আমার ধারণা, জি ভুলও জি হতে জি পারে। আমার যেটা মনে হয়েছে যে যেহেতু সেখানে গোলাম আজমের বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই, যেহেতু সেখানে দলীয় স্লোগান দেওয়া হয়েছে, সেখানে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে, সেখানে জাতীয় সঙ্গীতের এক ধরনের বাধা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, এটার কারণে এনসিপির রিলেটেড লোকদের কাছে মনে হয়েছে যে না, এটাকে একটা অপোজ করা দরকার। সেই অপোজ করার মানে প্রসেস হিসাবেই বা পন্থা হিসাবেই আমরা স্ট্যাটাস দেখলাম যে বিভিন্ন রকমের স্ট্যাটাস, মাহফুজ আলমের একটা স্ট্যাটাস দিয়েছেন, তারপরে এনসিপির মধ্যে থেকে একটা দলীয় তাদের অবস্থান তারা অবস্থান তারা ব্যাখ্যা করেছেন। এখন যেটা নিয়ে বিতর্ক হয়েছে, মাহফুজ আলমের দুইটা স্ট্যাটাসের কথা এসেছে। জি প্রথম মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে উনি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করেন নাই। উনি সেখানে রাজাকার বা ৭১ সালের পরাজিত শক্তি, তারপরে ৭১-এর গণহত্যাকারী পক্ষ, তারপরে পাকিস্তান পন্থা, এই ধরনের কিছু মানে ইঙ্গিতপূর্ণ কথা বলছে। ইঙ্গিতপূর্ণ কথা উনি কিছু বলেছেন। তো এই ধরনের কথা, যেমন আমরা তো এখন নানা ইঙ্গিতপূর্ণ কথা বলি, ভারতের তাবেদার বললে আমরা ইঙ্গিতপূর্ণ কথা বলি। এখন কথা হচ্ছে ভারতের তাবেদার বললে কে ওইটাকে গায়ে মেখে নিচ্ছে। একটা রাজনৈতিক পক্ষ যেটা হচ্ছে সেটা তাকে গায়ে মেখে নিয়েছে। আমি মাহফুজ আলমের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। তো একটা পক্ষ এটাকে গায়ে মেখে নিয়েছে, নিয়ে দেখা গেল যে মাহফুজ আলমকে ব্যক্তি আক্রমণ করা শুরু করেছে, তার পরিবার, তার ইত্যাদি ইত্যাদি নিয়ে। এটাতে সে খুবই ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষুব্ধ হয়ে সম্ভবত সে একটা স্ট্যাটাস দিয়েছে, যদিও মাহফুজ আলমের সেক্রেটারি আমাকে বলেছেন যে এটা উনি দেন নাই। যাই হোক, যেই স্ট্যাটাসটা নিয়ে আরো বেশি পরের স্ট্যাটাস যেটা বলছে, পরবর্তী দেখা গেল ওই রাজনৈতিক পক্ষ আরো বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। তো সেটা নাকি আবার শুনলাম যে এটা উনি দ্রুত আবার এটা উনি প্রত্যাহার করে নিয়েছে, প্রত্যাহার করে মানে নিয়েছে। উইথড্র করে নিয়েছে। একজন ব্যক্তি একটা স্ট্যাটাস দেওয়ার পরে যখন উনি স্ট্যাটাসটা প্রত্যাহার করে নেন ব্যক্তিগতভাবে, তখন সেটাকে খুব বেশি আলোচনায় আনা আমি উনি সমীচীন মনে করি না। আর আমি দেখেছি মাহফুজ আলমের স্ট্যাটাস গুলো কিন্তু ওনার ওখানে কিন্তু খুব লিমিটেড মেম্বার আছে, উনি সবাইকে ওখানে মানে ওনার ওখানে আপনি চাইলেও কমেন্ট করতে পারবেন। এখন এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, একটা প্রশ্ন এসেছে যে মাহফুজ আলম একজন অ্যাডভাইজার হিসেবে ওনার এই ধরনের প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, একজন উপদেষ্টা হিসেবে আমরা চাই যে উনি রাগ অনুরাগ, উনি বিতর্কের ঊর্ধ্বে থাকুন। তো উনাকে যখন আপনি আঘাত করেছেন, উনাকে যখন আপনি অপমান করছেন, অপদস্থ করছেন, ব্যক্তি হিসেবে তো উনার একটা অধিকার আছে। ব্যক্তি হিসেবে ব্যক্তিত্বের জায়গায় তো উনার একটা রাইটসকে আমার স্বীকৃতি দিতে হবে। এটা একটা ব্যাপার। এই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে আমি মনে করবো যে মাহফুজ আলম কেন, আমাকেও যদি কেউ ধরনের হেয় প্রতিপন্ন করে, আমার পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়াটা স্বাভাবিক। কেউ কেউ এই কথাটাও বলে, আপনার কথার মাঝখানে বলছি যে রাজনীতি করতে গেলে চামড়া অনেক মোটা থাকতে হয়। না, তো তারা এই পরিপক্কতা নাই বলেই তারা এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া দিয়ে দেন কোনো বিষয়ে। এটা 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 একটা যৌক্তিক সমালোচনা। কারণ পলিটিক্স করলে যেটা হয় কি, আমরা যখন লম্বা সময় ধরে অভিজ্ঞতা অর্জন করি, যেমন আমাকে ব্যক্তিগত অনেক হেয় প্রতিপন্ন করে অনেক কথা বলা হয়, আমরা অনেকগুলো পড়েও না। আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চারা তো আমার ফেসবুক পোস্ট পড়তেই চায় না। তারা মনে করে যে এখানে এত খারাপ খারাপ কথা বলে, এগুলো তুমি পড়ো কিভাবে। এখন আমরা যেহেতু রাজনীতি করি, দেখেন আমাদের দেশে কিন্তু, এটা আমি অন্যভাবেই নেবেন না আপনি, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, আমরা যখন ওই যে কেয়ারটেকারের দাবিতে আন্দোলন করেছি, তখন কিন্তু আমরা রাজপথে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছি। খালেদা জিয়ার গদিতে আগুন জ্বালাও একসাথে, হ্যাঁ, এই ধরনের অনেক কথা বলেছি। ইভেন খালেদা জিয়া 8 পাস করলো দেশের সর্বনাশ, এই ধরনের স্লোগান আমরা দিয়েছি। তো তার জন্য তো বিএনপি আমাদেরকে রাজপথে ধরে একদম অত্যাচার করে নাই, এসে আমাদের কণ্ঠরোধ করে দেয় না। হ্যাঁ, রাজনৈতিকভাবে সংঘাত সংঘর্ষ হয়েছে, কিন্তু এই স্লোগানের জন্য এসে পথে দাঁড়িয়ে যে আমাদের কণ্ঠরোধ করেছে বিষয়টা না, তার ক্ষমতায় ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরেন আমি যদি ধরি যে জামাতের সম্পর্কে কে কি বললো, এই আপনার মাহফুজ আলম কি বললো বা কি বললো, তো এটা তো বলতেই পারে এটা রাজনৈতিক দল হিসেবে। রাজনৈতিক দল হিসেবে আপনাকে যখন কেউ কিছু বলবে, আমাকে যখন কিছু বলবে, আমি তো ওই কনটেক্সটের উপর বিতর্ক করবো। সুতরাং এই জায়গায় আমি দেখেছি মানে আপনার মাহফুজ আলম যাদেরকে উদ্দেশ্য করে যারা গায়ে টেনে নিয়েছেন, তাদের মধ্যে চরম অসহিষ্ণুতার লক্ষণ আছে, প্রকাশ আছে। অনুরূপ ভাবে মাহফুজ আলমের যে প্রতিক্রিয়াটা, সেটা আরো পলিটিক্যাল হতে পারতো, সেটা আরো রাজনৈতিক হতে পারতো। সংস্কার প্রস্তাব অনেকগুলো আসছে, অনেকগুলো মিটিং হয়েছে। এখন আপনার দৃষ্টিতে যে এই মুহূর্তে কোন বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আর কোন মেজর ইস্যু যেটা নির্বাচনের আগে এই বিষয়গুলো একটা সলভ হয়ে নির্বাচনে যাওয়া উচিত? যেই জিনিসগুলো আমাদের আপনার সংস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
সেই মৌলিক জিনিসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এখনো ঐকমত্য হয় নাই। যেমন যেমন ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ কয়বার হবে, মানে কয়বার উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। পরপর দুবার, এটাই হলো প্রস্তাবটা ছিল, এটাই সংস্কার কমিশনের যে প্রস্তাবটা ছিল। সংস্কার কমিশনের প্রস্তাব, আমাদের বেশিরভাগ দলের প্রস্তাব ছিল পরপর 2বার, জীবনে 2বার। হ্যাঁ। এটা ছিল আমাদের প্রস্তাব। আর বিএনপি বলছে পরপর 2বারে তারা রাজি, কিন্তু জীবনে 3বার। জীবনে 3বার। এইটুকুই। এটা তো মনে হয় যে আলোচনা করলে বিএনপি এটুকু রাজি হয়ে যেতে পারে। এটা দুইটা বিষয়, বিএনপি যদি দুইটাতে রাজি হয় তাহলে তো হয়ে গেল, সবাই একমত হয়ে গেল। আর বিএনপি যদি রাজি না হয় তখন হয়তো ঐকমত্য কমিশন যদি আমাদেরকে অনুরোধ করে, কারণ এই 2বারের বেশি, মানে 2বারের পদ্ধতিটা পৃথিবীর খুব কম জায়গায় আছে। আমেরিকার রাষ্ট্রে আছে, আরো হয়তো একটা দুইটা রাষ্ট্রে আছে, বেশিরভাগ জায়গায় এই ধরনের কোনো বার নাই। এটা একটা স্ট্রং অপিনিয়ন বিএনপির পক্ষ থেকে, এটা যুক্তি পক্ষ থেকে, বা ধরেন যে কোনো একটা সাধারণভাবে। আচ্ছা, আমরা কেন 2বারে করতে চাচ্ছি, কারণ আমাদের দেশে এই জিনিসটাকে আমরা মনে করছি এটা দি কোর অফ দি সোর্স, যে আপনি আমাদের এখানে স্বৈরতান্ত্রিকতা কায়েমের এটা একটা কারণ। আবার আসিফ নজরুল কিন্তু, ওনার সাথে আমরা যখন সেদিন একটা মিটিং এ বসেছি এই আলোচনা, উনি কিন্তু বলেছেন যে আপনারা 2বারের দিকে ফোকাস করছেন, তো 2বারের সময় দেখা গেল যে পরের বারে তার স্ত্রীকে দিল, হ্যাঁ, পরের বার তার সন্তানকে দিল। আপনারা না, এখন ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করলে তো হবে না যে এরা, আমি আসছি, আমার পরে ওই দল আসছে, আমি কি করব, এই সিনারিও তো নাও থাকতে পারে। আচ্ছা, আর কোন জায়গায় আপনি মনে করছেন যে মতদ্বৈততা বড় বড় বিরোধ রয়ে গেছে? হচ্ছে যে আমি এখন হঠাৎ করে বলছেন তো, একটা হচ্ছে যে আমাদের যে নারী আসন সংখ্যা, আমরা বলেছি নারী আসন সংখ্যা, আমরা একমত হয়েছি যে 100 নারী আসনে সরাসরি নির্বাচন হবে, কিন্তু তাদের কনস্টিটিউয়েন্সিটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার হওয়া যায় না। না, 100 নারী আসনের ব্যাপারে সবাই একমত, কিন্তু বিএনপি বলছে বর্তমান পদ্ধতি যেটা হলো 300 এমপি 100কে নির্বাচন করবেন, আর মূল প্রস্তাবটা ছিল যে সরাসরি নির্বাচন হবে। হ্যাঁ, বিএনপি কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে এরা সরাসরি নির্বাচিত হবে। এক্স্যাক্টলি। কিন্তু ঠিক আছে, আমরা সরাসরি নির্বাচনের ব্যাপারে একমত হলাম, কিন্তু সরাসরি নির্বাচনটা হবে কিভাবে, এদের কনস্টিটিউয়েন্সি কি হবে? ওনারা প্রাথমিকভাবে বলেছেন এখানে দুইটা মত, মানে প্রতি 3টা আসনে একটা, এখন কোন 3টা, এই একটা, এইভাবে বলে দিতে হবে। প্রতি 3টাতে আপনি যদি একটা দেন তাহলে এটার ভোটার কত সংখ্যা, একটা নারী রিচ করবে কিভাবে এত লোক, এত ভোটারের কাছে? এতগুলো ভোটারের কাছে কিভাবে রিচ করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে ভোট পেলাম ধরেন 2 লাখ 3 লাখ, আর আরেকজন নারী প্রার্থী উনি পেল 9 লাখ 10 লাখ, তো এখন বলবো তো কথা তো কথা, আমি তো 9 লাখ ভোটের এমপি, তুমি 3 লাখের, এটা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হবে, এটা জানেন। আর সবচেয়ে বড় কথা, 3টা কনস্টিটিউয়েন্সি একসাথে কভার করা একটা নারীর পক্ষে খুবই কঠিন। আর আরো সমস্যা হচ্ছে যে আমি পার্টিকুলারলি আমি একটাতে এমপি, আবার ওই মহিলা 3টা আসনের এমপি, তাহলে এটাতে এটা ক্লাশ হবে। এরপর একটা প্রস্তাব এসেছিল যে এটাকে অন্যভাবে করা যায় কিনা, সেটা হচ্ছে যে পরিবর্তন করে 100 আসনে, এবার এই 100 আসনে হবে, পরের বার আরেক 100 আসনে হবে, তারপর বার এটা রোটেট করবে একবার। এখন না, এটাতে দিলেও তো রিপ্রেজেন্টেশনটা প্রপারলি হবে না, তাইলে বাকি 200 আসন, সেটা তো আমেরিকাতে যেমনটা হয় সিনেট ইলেকশন, মানে 200 করে প্রতি 2 বছর পর পর 200 আসনে ইলেকশন হয়, তারপরে আবার 200, আবার এরকম রোটেট করতে থাকে। কিন্তু আরেকটা জায়গায় তো আমার মনে হচ্ছে যে এটা বড় দ্বিমত রয়ে গেছে, বিশেষ করে মেইন যে স্টেক হোল্ডার এখন বিএনপি এবং জামাত, তাদের মধ্যে, এবং জামাতের প্রক্রিয়ার সাথে এনসিপি অন্যরাও অনেকে একমত, যেটা হলো পিআর পদ্ধতির কথা, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, যেটা আগে, এটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমাদেরও মত ছিল, আমরা বলেছিলাম যে এটাই করা দরকার। কিন্তু যখন আমরা এই আপনার ঐকমত্য কমিশনে আলোচনা করেছি, ওনারা বললেন যে বাংলাদেশ এখন যে একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে, এখানে এক সংসদ যদি ঝুলন্ত সংসদ হয়, হ্যাঁ, তাহলে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারতের একটা থ্রেট, সব মিলিয়ে এটা দেখা যায় সরকার দুর্বল হয়ে যাবে। ওনাদের একটা স্ট্রং আর্গুমেন্ট ছিল, কারণ মানে এইটা কি বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট, যারা পিআর এর বিরুদ্ধে? বিএনপির পক্ষ থেকে না, পিআর এর পক্ষে না পিআর এর বিপক্ষে লোকদের আর্গুমেন্ট? এটা পিআর এর বিপক্ষে লোকদের আর্গুমেন্ট, তার অর্থ বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট। হ্যাঁ, বিএনপির আর্গুমেন্ট আরো আছে। বিএনপি বলতে চাচ্ছে যে আমাদের প্রার্থীদেরকে আমরা যখন দেই তখন তারা ওয়ার্ক করে, কারণ সে জানে যে এই জায়গায় আমি এমপি হব। এখন যখন আমরা দিব তখন দেখা যাবে যে কেউ পার্টিকুলারলি ভোটের জন্য ফোকাস হবে না, কারণ পিআর এর সিস্টেমটা এমন, দেখা যাবে যে কে এমপি হবে সেটা নিশ্চিত না। তো এই কারণে দেখা যাচ্ছে যে তখন তারা ভোটারদেরকে কেন্দ্রে আনা, ভোট কাস্ট করা, এগুলোতে অনাগ্রহী হবে।
এটা বিএনপি আওয়ামী লীগ প্লাস যে প্রার্থী কেন্দ্রিক এমপি কেন্দ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড হয়, একটা দায়িত্ব থাকে, সেটাও থাকবে না, সেটা কমে যাবে, এক ধরনের যে একটা স্বতঃস্ফূর্ততা থাকে, সেটা নাও থাকতে পারে। বিশেষ করে দেখা যাবে যে যাদের আমরা যদি দেখি যে একটা লিস্ট দিয়ে দেয় আগে যে এই আমাদের সিরিয়াল, আমরা যদি 200 আসনে জিতি তাহলে এই 200 আমাদের এমপি হবে, বা আমরা যদি 300টা জিতি এরা এরা হবে, এই ধরনের দেয়, তাহলে পেছনের দিকে যারা থাকবে তারা হয়তো ভাববে আমি তো এমপি হতে পারবো না, সুতরাং আমি কেন কাজ করব, আমি কেন আমার এলাকা ওয়ার্ক করবো, এই ধরনের নানা প্র্যাকটিক্যাল প্রবলেম। কারণ আমাদের দেশ তো তো এই যে অবস্থাগুলো আপনি বললেন যে এইরকম একটা অবস্থায় আপনি কি মনে করছেন যে এগুলো সলভ করে এটা নির্বাচনে যাওয়া সম্ভব হবে, নাকি শুধুমাত্র তত্ত্বাবধায়কে একমত হলেই আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর 2 টার্মে বিয়ে, এই মেজর 2-3টা ইস্যু যেমনটা বিএনপি স্পেসিফিক করে বলে নাই, কিন্তু বলছে কিছু সংস্কার করে বাকিটার ফ্রেমওয়ার্ক করে, যেটাকে জুলাই সনদ বলা হচ্ছে, এটা রেডি করে সবাই সাইন করলে পরে নির্বাচনে চলে যাওয়া? আমার বাস্তবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার ধারণা শেষ পর্যন্ত এটাই হতে পারে। কারণ এই প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখা যাবে যে আমরা একমত হতে পারছি না কোনো একটা পার্টিকুলার জায়গায়। যেমন আমি কিন্তু আজকেও কথা বলেছি ঐকমত্য কমিশনের সাথে, এই যে নারী আসনের ব্যাপারে ওনারা এখনো একমত হতে পারছেন না কোন প্রসেসে যাবেন। এখন আমি আপনার ওই প্রপোজালটা খুবই সুন্দর, সেটা হচ্ছে আমরা যদি কোর 5-7টা অন্তত করতে পারি, এক্স্যাক্টলি, আমাদের ধরেন রাতারাতি তো আমরা বদলে যেতে পারবো না, আমরা যে 5টা করি ওইটাও যদি ধরে রাখতে পারি তাও কিন্তু একটা সংস্কারের যাত্রা শুরু হবে এবং দৃশ্যমান হবে যে ইয়েস এটা। বিএনপি যেহেতু 31 দফা দিয়েছে, শুধু তো বিএনপি একা দেয় নাই, বিএনপির সাথে যারা জোটবদ্ধ ছিল তারাও এর সাথে দিয়েছে। তো 31 দফা তো একটা চাপ থাকবেই, দাবি তো আকারে থাকবেই। ধরেন এই সরকার 5টা বা 7টা কোর আপনার সংস্কার করে তারা মানে নির্বাচনের দিকে চলে গেল, যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে কিন্তু পরবর্তী যে প্রত্যাশা বা প্রত্যয় বা অঙ্গীকার ছিল যে সংস্কারের, সেগুলো কিন্তু চাপ হিসেবে থাকবে। এবং বিশেষ করে আমরা যারা, মানে আপনি বলছেন যে যেগুলোতে ঐকমত্য হবেও না সেগুলো একটা চাপ হিসেবে থাকবে যদি তাদের প্রস্তাবের ভিতরে এটা থেকে থাকে, কিংবা কমিটমেন্ট থাকে এক ধরনের। যেমন ধরেন আমি ধরে নিলাম, মানে উদাহরণ হিসেবে বলছি, ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমরা একমত হতে পারলাম না, ধরেন যে কোনো কারণে হোক, এটা সংস্কার ছাড়াই আমরা ইলেকশনে চলে গেলাম, তো বিএনপি তো এটার জন্য 1 নম্বর দাবি দিয়েছে, তাহলে বিএনপির কাছে তো আমরা দাবি দিতে পারবো যে আপনারা তো এটা বলেছিলেন সংস্কার করবেন, এতদিন আপনারা যে বলছেন যে পার্লামেন্টকেই সংস্কারের দায়িত্ব নিতে হবে, আপনারা এখন করেন। তো সবকিছু মিলিয়ে কি আপনার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এইটা নিয়ে এমন কোনো কেওয়াসে জড়াবে না যেটার জন্য নির্বাচনই পিছিয়ে যায়? এটা আমি স্পষ্ট করে বলতে পারছি না, তবে আমি উপদেষ্টাদের সিনিয়র লেভেলের যারা আছেন তাদের বেশিরভাগের কাছেই আমি বুঝতে পারছি তারা মনে করছেন যে আমাদের পক্ষে আসলে খুব বেশি, যেমন দেখেন সরকারের কিন্তু খুব বেশি কন্ট্রোল আমরা এখনো দেখতে পাচ্ছি না। এই যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের যিনি রাষ্ট্রপতি ছিলেন চলে গেলেন, এই যে লোকটা যে চলে গেলেন, এটা নিয়ে আমরা দেখছি কি সরকার কিছুই জানে না, সরকার কেউ কারো দায়িত্ব নিচ্ছে। বাট নিশ্চয়ই এখানে কেউ না কেউ খুবই প্রভাবশালী সরকারের লোকজন জড়িত ছিল, ক্ষমতাধর সরকার হোক, ক্ষমতাধরদের সিগন্যাল ছাড়া তো উনি যাওয়ার কথা না। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে উনি তদন্ত করবেন, তদন্ত করে ব্যবস্থা নিতে না পারলে উনি পদত্যাগ করবেন। আমরা দেখি উনি কি তদন্ত করছেন, ওনার তদন্ত থেকে কি বেরোচ্ছে। এখন এই সরকারের কার্যক্রম, এই সরকার যদি এই 5-7টা কোর সংস্কারের জায়গাও সবাইকে একমত করে কিছু পদক্ষেপ নিতে পারে, এর চাইতে ভাইটাল ইস্যু হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিজেদের কন্ট্রোল স্থাপন করা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির কন্ট্রোল যদি সরকারের হাতে না থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সহিংস হয়ে উঠতে পারে। যেই পুলিশ তার কৌশলে হোক, যে কোনো ভাবে হোক, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হ্যান্ডেল করতে পারছে না, এই পুলিশ যখন 300 আসনে নির্বাচন হবে সারা দেশে, এখানে ধরেন ঢাকা শহরে যারা যারা আছে বিভিন্ন দলের প্রার্থী, বিরোধী দলের প্রার্থী, নির্বাচনের সময় আপনি বিদ্রোহী প্রার্থীর একটা আশঙ্কা আছে, এইগুলো কিভাবে সে হ্যান্ডেল করবে? এই জায়গা থেকে আমরা বলি যে সরকারকে আসলে একদম কোর 3টা জায়গায় কনসেন্ট্রেট করতে হবে। একটা হচ্ছে বিচারের কিন্তু একটা থ্রেট আছে, এটা আপনি হয়তো বলবেন, সেটা বিচারের জায়গাটা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কন্ট্রোল, স্ট্রং কন্ট্রোল হাজির করা, সংস্কারটা মানে বড় জায়গায় হাত না দিয়ে একটা জায়গায় এসে দৃশ্যমান করা কিছু। ফোর্থ হচ্ছে ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়া। এই 4টা কাজেই এখন সরকারকে খুব বেশি মনোনিবেশ